হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ এই মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি, তার নাম হলো দি তাজ স্টোরি। একদম কারেন্ট মুভি কিন্তু। কাহিনী শুরুতেই দেখতে পাই বেশ কিছু মানুষ টর্চ লাইট হাতে নিয়ে তাজমহলের ভেতরে প্রবেশ করছে এবং খতিয়ে দেখছে। সেখানে কিছু কর্মী মেরামতের কাজ করছে। হঠাৎই দেওয়ালের ফাঁক দিয়ে এমন কিছু দেখা যায় যার জন্য তারা বলেন হাইয়ার অথরিটিকে বিষয়টি জানাতে হবে। এরপরে আমরা দেখতে পাই ট্যুরিস্ট গাইড অবিনাশকে, যে কিনা এক স্প্যানিশ দম্পতিকে সম্পূর্ণ তাজমহল ঘুরিয়ে দেখানোর অফার দেয় 300 টাকায়। আর গ্রাহক নিয়েই দুই ট্যুরিস্টের মধ্যে ছোটখাটো তর্কও হয়ে যায়। এরপরেই আমরা দেখতে পাই কাহিনীর মেন চরিত্র পরেশ রাওয়ালকে, যার নাম কিনা মুভিতে বিষ্ণু দাস, এবং সেও পেশায় একজন ট্যুরিস্ট গাইড। ট্যুরিস্ট গাইড হলেও উনি এই কাজকে মন থেকে ভালোবেসে করেন। তাজমহল সম্পর্কে কাহিনী বলার সময় নিজের সমস্ত আবেগ ঢেলে দেন। এরপর আমরা দেখতে পাই বিষ্ণুবাবু বাড়ি ফিরে আসেন। বিষ্ণুবাবুর পরিবারে তার ছেলে, বৌমা, নাতি নাতনি এবং তার একটি মেয়ে রয়েছে, যে কিনা ইউপিএসসি এক্সাম দেবে। তারা বসে গেম খেলছিল। ঠিক সেই সময় তার ছেলে ফিরে আসে, আর এই হচ্ছে সেই অবিনাশ, যে কিনা পেশায় ট্যুরিস্ট গাইড। অর্থাৎ আমরা জানতে পারি বাবা এবং ছেলে দুজনেই ট্যুরিস্ট গাইডের চাকরি করেন। আর্থিক অভাবের জন্য ছেলে অবিনাশ বাবা বিষ্ণুবাবুর সঙ্গে কথা কাটাকাটি করেন। আসলে বিষ্ণুবাবু ছিলেন একজন সৎ মানুষ। তিনি মানুষকে ঠকিয়ে পয়সা উপার্জন করতে চান না। তার এই সততার কারণেই তার ছেলে একটা বড় অপরচুনিটি হাতছাড়া করে ফেলে, কারণ সেই ট্রিপে ট্যুরিস্ট 2000 টাকা বকশিস দিতে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু বাবার জন্য সেটা হাতছাড়া হয়ে যায়। পরদিন সকালে অবশ্য ছেলে বাবার কাছে গিয়ে তার আগের দিনের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেয়, আর বাবা ক্ষমাও করে দেয়। ছেলে বাবাকে বলে যে সৎ মানুষকে দুনিয়ার লোকেরা পেছনে খারাপ কথা বলে। তখন বাবা বলেন তাহলে পেছনে তাকানোর দরকারই নেই। এখানে আমরা জানতে পারি যে বিষ্ণুবাবুর স্ত্রী মারা গেছেন। এর পরের দিন প্রেসিডেন্ট ইলেকশনে নামকরণের জন্য বাবা আর ছেলে পৌঁছে যায় গাইড অ্যাসোসিয়েশন অফিসে। সেখানে বিষ্ণুবাবুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল ওসমান ভাই। এখানে বোঝা যায় যে দুই পক্ষের মধ্যে সম্পর্ক ভালো নয়। এরপর আমরা দেখতে পাই যে একজন আমেরিকান রিপোর্টার, যার নাম হর্ষা, বিষ্ণুবাবুর ইন্টারভিউ নিচ্ছিলেন তাজমহলের কিছু গোপন তথ্য সংগ্রহ করার জন্য, যাতে করে সে তাজমহল সম্পর্কে একটি ডকুমেন্টারি ফিল্ম বানাতে পারে। তবে বিষ্ণুবাবু বিষয়টি এড়িয়ে যেতেই ট্যুরিস্ট গাইড মহেন্দ্রবাবুর ছবি হর্ষা দেখায়, যা দেখে বিষ্ণুবাবুর চেহারার রং উড়ে যায় এবং তিনি সেখান থেকে উঠে চলে যেতে থাকেন। অনেক বোঝানোর চেষ্টা করলেও বিষ্ণুবাবু তাতে রাজি হন না। আসলে তাজমহলের কিছু অনাবিষ্কৃত কাহিনী নিয়ে কিছু মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, এবং কি সেই রহস্যময় তথ্য তা কাহিনীর আগে গিয়ে বোঝা যাবে। তবে এই বিষয়টি নিয়ে বিষ্ণুবাবু খুব ইমোশনাল হয়ে পড়েন, কিন্তু তার বন্ধুরা বিষয়টিকে অতটা আমল দেয় না এবং তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তারপর বিষ্ণুবাবু বাড়ি ফিরে খাটের নিচ থেকে একটি ছোট বাক্স বের করে, আর তার মধ্যে থেকে নিজের বাবা মায়ের একটি ছবি বের করেন। আর তখনই কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা জানতে পারি যে বিষ্ণুবাবুর বাবা কোনো একটি কারণে নিজেকে শেষ করে দিয়েছেন এবং তার মা তার পা ধরে কান্নাকাটি করছে। এর পরের দিন আমরা দেখতে পাই যে কথাগুলো মদের নেশায় আসক্ত হয়ে বিষ্ণুবাবু তার বন্ধুদের সঙ্গে আলোচনা করেছিলেন তাজমহল বিষয়ে, সেই কথাগুলোই কেউ ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় এবং মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। আর সেই ভিডিও বিষ্ণুবাবুর ছেলের চোখে পড়তেই তড়িঘড়ি সে তার বন্ধুকে নিয়ে বেরিয়ে যায় বিষ্ণুবাবুকে আটকাতে, কারণ বিষ্ণুবাবু তার ইলেকশনের প্রচারে বেরিয়েছিলেন তার বন্ধুদের সাথে করে। মেয়ে আর বৌমা তো কিছুই বুঝতে পারে না যে কি হয়েছে। তারপরে তারাও ভিডিও দেখে জানতে পারে আসল ঘটনা। এই ভিডিও বিষ্ণুবাবুর প্রতিদ্বন্দ্বী ওসমান ভাইয়ের কাছে পৌঁছানোর পরে তার তো খুশির ঠিকানা থাকে না। তার পাশাপাশি যখন আমেরিকান রিপোর্টার হর্ষা এই ভিডিওটি দেখতে পায়, তার মুখেও একটা অজানা হাসি আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হলো, বন্ধু মহলের বলা কথাগুলো কিভাবে রেকর্ড হলো এবং কেই বা রেকর্ড করলো? এরপর আমরা দেখতে পাই ভোটের প্রচারের জন্য বিষ্ণুবাবু তার দুই বন্ধুকে নিয়ে একটি হোটেলে আসেন প্রচার করতে। আর ঠিক তখনই হোটেলের মালিক জানায় যে কিনা তাজমহলকে অবিশ্বাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, তাকে কে প্রেসিডেন্ট বানাবে। বিষ্ণুবাবু তো এই কথা শুনে বেকুব হয়ে যায়, তিনি তো বুঝতেই পারেন না কি হয়েছে।
আর তখনই হোটেলের মালিক সেই ভাইরাল ভিডিওটিকে বিষ্ণুবাবুর হাতে ধরিয়ে দেয়। ভিডিওটি তড়িৎ গতিতে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, আর মানুষ দাবি করতে থাকে যাতে বিষ্ণুবাবুকে জেলে ভরে দেওয়া হয়। প্রতিপক্ষ রীতিমতো মিছিল বের করে বিষ্ণুবাবুকে হেনস্থা করতে শুরু করে এবং বলে যে আগে নিজের ডিএনএ টেস্ট করে আয়, তারপর তাজমহলের স্রষ্টা কে সেটা নিয়ে ভাববি। ওসমান ভাই বিষ্ণুবাবুকে ধমকাতে শুরু করে এবং অ্যাসোসিয়েশন থেকে ট্যুরিস্ট গাইডের চাকরি থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয় এবং তার ছেলে অবিনাশকে ভেতরে ডেকে পাঠানো হয়। এরপর বিষ্ণুবাবু যখন অফিসের বাইরে বেরিয়ে আসেন, তখন যারা মিছিল করছিল তাজমহলকে কলুষিত করার অভিযোগে তারা বিষ্ণুবাবুর মুখে কালি লাগিয়ে দেন। এরপর আমরা দেখতে পাই যে ওসমান অবিনাশকেও চাকরি ছাড়তে বাধ্য করে আর একটি ছবি দেখায় যেখানে অবিনাশ ট্যুরিস্টদের সাথে সেলফি তুলছিল, যেটা কিনা ট্যুরিস্ট গাইডের নিয়ম বিরুদ্ধ কাজ। আর সেই ভয় দেখিয়ে অবিনাশকেও ট্যুরিস্ট গাইডের চাকরি থেকে ছাড়িয়ে সাধারণ সিকিউরিটি গার্ড বানিয়ে দেয়। বিষ্ণুবাবুর অবস্থা দেখে তার মেয়ে এবং বৌমা তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর ওসমান নওয়াজের কাছে যায়। নওয়াজ ওসমানকে জানায় শুধুমাত্র সাসপেনশনে কাজ হবে না, যাতে বিষ্ণুবাবু কোনো রকম আন্দোলন না করে সেই দিকেও নজর রাখতে হবে। এরপর আমরা দেখতে পাই বিষ্ণুবাবু তার নাতি নাতনিকে নিয়ে যমুনা নদী সম্পর্কে কাহিনী বলছেন, আর ঠিক তখনই সেই আমেরিকান রিপোর্টার হর্ষা বিষ্ণুবাবুর সঙ্গে দেখা করতে আসে এবং ক্ষমা চায়, কারণ সে জানতো না যে সেদিন যেই ট্যুরিস্ট গাইডের ফটো বিষ্ণুবাবুকে দেখিয়েছিলেন আসলে তিনি ছিলেন বিষ্ণুবাবুর বাবা মহেন্দ্রবাবু। কিন্তু বিষ্ণুবাবু কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর বিষ্ণুবাবু দুই বন্ধুকে নিয়ে দোকানে চা খাচ্ছিল। একজন বন্ধু বলে ওঠে বিষ্ণুবাবুকে ক্ষমা চেয়ে ওসমান ভাইয়ের কাছে চিঠি দিতে, কিন্তু আরেক বন্ধু তাতে রাজি হয় না। আর ক্ষমা চাওয়ার বিষয়ে বিষ্ণুবাবু মোটেই রাজি ছিলেন না। এদিকে বিষ্ণুবাবু রাতে ঠিক মতন ঘুমোতে পারছেন না। এরপর সিন শিফট হয় আর দেখতে পাই বিষ্ণুবাবু তার দুই বন্ধুকে নিয়ে সোজা পৌঁছে যায় উকিলের কাছে। বিষ্ণুবাবু আসলে কেস করতে যান তাদের সকলের বিরুদ্ধে যারা তাজমহল সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে রেখেছে, যেমন কিনা এডুকেশনাল বোর্ড, হিস্টোরিয়ানস, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট ইত্যাদি। কিন্তু উকিলবাবু তার এই কথাতে কোনোভাবেই রাজি হয় না, কারণ আইন প্রমাণ ছাড়া কিছু বোঝে না। নিরুপায় হয়ে বিষ্ণুবাবু তাজমহলের দিকে তাকিয়ে বসে থাকে। বাড়ি ফিরে একটি পুরনো কাগজ বের করে এবং তার পরের দিন বাসে করে বেরিয়ে পড়ে VN ভাট সাহেবের বাড়িতে। তার ছেলের কাছে অনুমতি চান তার পিতার রিসার্চ করা বই পড়ার, যেখানে তাজমহল সম্পর্কে অনেক তথ্য রয়েছে। ভাট সাহেবের ছেলে রাজিও হয়ে যায়, আর তারপরই শুরু হয় এক যুদ্ধের শুভারম্ভ। সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নিয়ে বিষ্ণুবাবু উকিল শশীকান্তকে ফোন করে জানায় PIL ফাইল করতে। উকিল বাবুও খুশি হয় এবং রাজি হয়ে যায়। খুশি মনে বিষ্ণুবাবু বাড়ি ফিরে আসেন এবং পরিবারের সকলকে জানায় যে তিনি তাজমহলের বিরুদ্ধে PIL ফাইল করেছেন। কিন্তু তাতে ছেলে অবিনাশ ক্ষেপে যায়, কারণ এমনিতেই তাদের আর্থিক অভাব বেড়ে গেছে। তবে বিষ্ণুবাবু স্থির করেই ফেলেছেন যে ন্যায় বিচার করেই ছাড়বেন। কিন্তু বাকিরা সবাই খুব ভয় পেয়ে যায়। বিষ্ণুবাবু বলেন সবাইকে বৌমার বাড়িতে চলে যেতে, কিন্তু কেউ রাজি হয় না। এরপর সমস্ত নিউজ চ্যানেলে এই বিষয়টি প্রলয় নিয়ে আসে। পক্ষ বিপক্ষ সবাই নিজের মতামত দিতে থাকে। ওদিকে নওয়াজ ওসমানের ওপর ক্ষেপে যায় এবং বিষ্ণুবাবুকে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য ভয়ানক ষড়যন্ত্র করতে থাকে। পরের দিন সকালে হঠাৎ করেই উকিল শশীকান্তবাবু বিষ্ণুবাবুর বাড়িতে এসে ক্ষমা চায় এবং জানায় যে সে এই কেস লড়তে পারবে না, কারণ বিপরীত পক্ষরা ধমকি স্বরূপ উকিলবাবুর বাড়ির পোষ্য কুকুরকে গুলি করে হত্যা করে এবং সাথে একটি চিঠি ছেড়ে যায়, যেখানে লেখা ছিল যে উকিলবাবু যদি এই কেস না ছাড়েন তাহলে তাদের পোষ্য কুকুরের মতন হাল হবে তাদের বাকি পরিবারের সদস্যদেরও। অসহায় বিষ্ণুবাবু তখন জিজ্ঞেস করেন যে আপনি আমার কেস না লড়লে কে লড়বে, কারণ মঙ্গলবারে ফার্স্ট হিয়ারিং রয়েছে। তখন উকিলবাবু জানায় যে এই কেস কোনো উকিলই লড়বে না, কারণ সবারই প্রাণের ভয় আছে। এরপর চলে আসে ফার্স্ট হিয়ারিং এর দিন, যেখানে আমরা অপোজিট পক্ষের উকিলকে দেখতে পাই। রিপোর্টাররা তাকে ঘিরে ধরে। এরপর কোর্টের ভিতরের দৃশ্য দেখতে পাই, যেখানে বিচারপতি যখন বিষ্ণুবাবুকে জিজ্ঞেস করেন যে আপনার উকিল কোথায়, তখন বিষ্ণুবাবু জানান যে তিনি নিজেই তার কেস লড়বেন। তখন বিচারপতি বলেন যে তাহলে আপনি সামনে এসে বসুন। এবার বিচারপতি এবং বিষ্ণুবাবুর মধ্যে সামান্য পরিমাণে বাক বিতণ্ডা শুরু হয়। বিষ্ণুবাবু বলেন আমার কেসের যদি কোনো ভিত্তি না থাকে তাহলে তাজমহলের নিচের কামরায় এমন কি রহস্য আছে যেটা লুকানো হচ্ছে।
বিষ্ণুবাবুর বিরোধিতা হলো তাজমহলের ইতিহাস সম্পর্কে, যেখানে সত্যতার পরিবর্তে ভালোবাসার অটুট বন্ধন এবং গ্ল্যামার বর্ণনা করা হয়েছে। তখন উকিলবাবু জিজ্ঞাসা করেন যে কোর্টে কি আপনি প্রথমবার এসেছেন? বিষ্ণুবাবু হাস্যকৌতুকভাবে বলেন, বাইরে থেকে অনেকবার দেখেছি, কিন্তু ভেতরে প্রথম এসেছি। এরপর বিপরীত পক্ষের উকিল আনোয়ার রশিদ ইমোশনাল গেম খেলতে শুরু করেন। তিনি বলেন, যেই তাজমহল বিষ্ণুবাবুকে 30 বছর ধরে রুজি রোজগার জোগাড় করে দিয়েছে, তিনি সেই তাজমহলকেই নিন্দাবন্ধ করতে শুরু করে দিয়েছেন। কেন? কারণ শুধুমাত্র ট্যুরিস্ট গাইড থেকে উনি কিছুই করতে পারেননি, তাই ফেমাস হওয়ার জন্য তাজমহলের গায়ে কালি লাগাতে চলে এসেছেন। PIL মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কম, এটা পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন বেশি হয়ে যাচ্ছে। বিচারপতি বলেন যে সত্যিই যদি এই কেস শুধুমাত্র পাবলিসিটি পাওয়ার জন্য হয়, তাহলে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দেব এবং ভারী জরিমানাও দিতে হবে। বিচারপতির এরকম কথা শুনে বিষ্ণুবাবু বলেন, তাজমহল আমার কাছে মন্দিরের সমান। আর এই কথা শুনে রাশিদ বলে ওঠেন যে বিষ্ণুবাবু এখনই তো তাজমহলকে মন্দির বলে দিয়েছেন। প্রত্যুত্তরে বিষ্ণুবাবু বলেন যে আমার কাছে কর্মই পূজা এবং কর্মস্থান মন্দির। 3 পুরুষ ধরে তাজমহলের দৌলতেই আমরা জীবনযাপন করছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা কোনো প্রশ্ন করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের সংস্কৃতিও ভগবানকে প্রশ্ন করার অধিকারও দিয়েছে। তখন বিচারপতি বলেন, আপনার পয়েন্টটা কি? উত্তরে বিষ্ণুবাবু বলেন, আমার পয়েন্ট হলো যে তাজমহল শাহজাহান বানায়নি, কোনো এক হিন্দু রাজার থেকে তার মহল নিয়ে সেটাকেই রেনোভেট করে একটি সমাধিসৌধ তৈরি করা হয়েছে। বিষ্ণুবাবুর এমন কথা শুনে বিপক্ষের উকিল রাশিদ বলেন যে বিষ্ণুবাবু একই কথা গোল গোল ঘুরিয়ে বলছেন, কারণ এই কথা আমরা সোশ্যাল মিডিয়াতে বহুবার শুনেছি। তখন বিষ্ণুবাবু রাশিদকে জিজ্ঞেস করেন যে আপনি কি তাজমহল নিজের চোখে দেখেছেন? উত্তরে রাশিদবাবু জানায়, হ্যাঁ দেখেছি, বহুবার দেখেছি। বিষ্ণুবাবু জানান, যদি ভালো করে লক্ষ্য করতেন তাহলে এমন বহু কিছু আপনার নজরে পড়ত যা কিনা আপনার মনের মধ্যেও প্রশ্ন সৃষ্টি করত। এই বলে বিষ্ণুবাবু বেশ কিছু ফটো বিচারপতির হাতে তুলে দেন এবং বলেন যে এই ফটোগুলো তাজমহলের বাইরের করিডোরের ছবি। এই ছবিগুলোতে অনেকগুলো কামরা রয়েছে, যেই কামরাগুলো ভিন্ন ভিন্ন কাজের জন্য ব্যবহার করা হতো। এই যেমন কিনা অতিথিশালা, রান্নাঘর, সিকিউরিটি রুম, এমনকি গোশালাও ছিল। সমাধিসৌধে গোশালার ভূমিকা নিয়ে বিষ্ণুবাবু প্রশ্ন করেন, শাহজাহান কি গরুভক্ত ছিল? বিষ্ণুবাবুর এই প্রশ্নের উত্তরে রাশিদ জানায় যে যখন সম্রাট শাহজাহান তাজমহলে আসতেন তখন তার সাথে আরো অনেক মানুষ থাকতো, হয়তো তাদের জন্যই এই সমস্ত আয়োজন করা ছিল। তখন বিষ্ণুবাবু বলেন, গোশালা ছিল এটা না হয় মানা যায়, কিন্তু সমাধিস্তূপে মিউজিক রুম কেন ছিল? শাহজাহান কি তাহলে সমাধিসৌধে এসে মুজরা দেখতেন? ব্যাস, এরকম শব্দে বিচারপতি রেগে গিয়ে বলেন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আপনি ফ্যাক্ট পরিবেশন করুন। তখন বিষ্ণুবাবু বিচারপতির হাতে আরো কিছু ছবি দেন, যেখানে তাজমহলের ওপরে কুম্ভকের ছবি রয়েছে, যাকে ইংরেজিতে পিনাকেল বলে। এই পিনাকেলের উপরের ভাগে লক্ষ্য করলে দেখা যাবে যে সেখানে কলসি রয়েছে, নারকেল রয়েছে, আম্রপল্লবও রয়েছে এবং তারও উপরে রয়েছে মহাদেবের মাথায় বিরাজমান সেই অর্ধচন্দ্র। সমগ্র ছবিটি ত্রিশূলের আকার ধারণ করেছে, আর আমরা সবাই জানি ত্রিশূল সনাতন ধর্মের প্রতীক। এখন প্রশ্ন যে একটা মুসলিম সমাধিসৌধে বৈদিক চিহ্ন কেন রয়েছে? শাহজাহান কি তাহলে সনাতনী ছিলেন? এবার বিপরীত পক্ষের উকিল রাশিদ বাবু বলেন যে বিষ্ণুবাবু যদি তার চোখের থেকে চক্রান্তের চশমা সরিয়ে রাখেন তাহলে উনি বুঝতে পারবেন যে অর্ধচন্দ্র ইসলাম ধর্মেরও চিহ্ন, যা কিনা মসজিদ এবং বিভিন্ন সমাধিস্তূপেও লাগানো হয়। আর এর সাথে এও বলেন যে পিনাকেলের উপরে আল্লাহু আকবর সেটাও লেখা রয়েছে। এই কথার উত্তরে বিষ্ণুবাবু বলেন, যে কিনা একটা মহলকে রাতারাতি সমাধি বানিয়ে দিয়েছে তার কাছে আল্লাহু আকবর লেখা এটা কোনো বড় ব্যাপার নয়। এই কথা শুনে রাশিদ রীতিমতন খেপে গিয়ে বলেন যে শাহজাহান নিজের হাতে ফাউন্ডেশন তৈরি করেছিলেন। আর তখনই বিষ্ণুবাবু বলেন যে সমাধির ওপরে ইমারত গড়া এটা তো ইসলাম ধর্মে পাপ, তাহলে মোগলরাই তো ইসলাম ধর্মকে অবজ্ঞা করেছে, শুধুমাত্র জমি দখলের জন্য, মহল কবজা করার জন্য সমাধি বানিয়ে গেছে। তখন আবারও বিচারপতি বলেন যে আপনি আপনার পয়েন্টে স্টিক থাকুন। তখন বিষ্ণুবাবু আরো কিছু ছবি বিচারপতি হাতে তুলে দেন, যেখানে তিনি বলেন যে তাজমহলের মেঝেতে কারিগরেরা বেশ কিছু চিহ্ন রেখে গেছেন, যেখানে সমস্ত রকমের বৈদিক চিহ্ন, যেমন কিনা স্বস্তিক চিহ্ন, ত্রিশূল, শঙ্খ, ধুতুরার পাতা, ওমের আকৃতি রয়েছে। এই বৈদিক চিহ্ন এই কারণেই রয়েছে কারণ এই তাজমহল আসলে হিন্দু রাজা মানসিংহের মহল ছিল এবং শাহজাহান মানসিংহের নাতি জয় সিংহের কাছ থেকে নিয়েছিলেন নিজের স্ত্রী মমতাজের সমাধি তৈরি করার জন্য। তখন রাশিদ বাবু বলেন
যে বিষ্ণুবাবু বোধহয় মহল আর হাভেলির পার্থক্য জানে না। আসলে সেটি ছিল জয়সিংহের হাভেলি। এই একটি হাভেলির পরিবর্তে শাহজাহান জয়সিংহকে 4টি হাভেলি উপহার দেয়। তখন বিষ্ণুবাবু বলেন যে হিন্দুস্থানের সম্রাট শাহজাহানের কাছে কি জমির কমতি ছিল? তখন রাশেদ বলেন সম্রাট শাহজাহান ওই নির্দিষ্ট জায়গাতেই সমাধি তৈরি করতে চেয়েছিলেন, কারণ জায়গাটি ছিল যমুনা নদীর কিনারে খুব সুন্দর এবং সমাধি সৌধের প্রতিচ্ছবি জলের মধ্যে পড়বে তার জন্যই। তখন বিষ্ণুবাবু বলেন যে নদীর কিনারে মহল এবং মন্দির বানানোর প্রথা বহু পুরনো। এই বলে তিনি বহু মন্দির এবং মহলের নাম বলতে থাকেন। রাশিদ বলতে থাকেন যে মোগল আর্কিটেক্ট সবচেয়ে সুন্দর স্থাপত্য নির্মাণে পারদর্শী ছিল, যেমন কিনা লালকেল্লা, কুতুব মিনার, তাজমহল ইত্যাদি। তখন বিষ্ণুবাবু বলেন যে এই মুঘলরা যেখান থেকে এসেছে সেখানে একটা ভালো কোনো স্থাপত্য নির্মাণ করতে পারেননি, আর এখানে এসে আজব কারখানা দেখাতে শুরু করেছে। দুঃখের সঙ্গে বিষ্ণুবাবু জানান যে আমাদের ভারতবর্ষের স্থাপত্য নির্মাণকারী শিল্পীদের কখনো প্রচার করা হয়নি, না হয়েছে তাদের পিআর, না তাদের উপরে কোনো ফিল্ম বানানো হয়েছে। এই বলে বিষ্ণুবাবু ভারতীয় স্থাপত্য ভাস্কর্যের নিদর্শনের কিছু নাম উল্লেখ করতে থাকেন, যেমন কিনা অজন্তা ইলোরা, গুন্তেশ্বর স্ট্যাচু, নালন্দা ইউনিভার্সিটি ইত্যাদি। এইসব স্থাপত্য ভাস্কর্য মোগলরা আসার বহু আগে নির্মিত হয়ে গিয়েছিল। আর সাথে এও বলেন যে এই মোগলরা এদেশে এসে বহু মন্দির ধ্বংস করে দেয়, আর এই ধ্বংসকারীদের কারনামা ইতিহাসে লেখার পরিবর্তে সেগুলোকে গ্ল্যামারাইজ করা হয়। কাউকে লাভার বয় বানিয়ে দেওয়া হয়, তো কারো নামের আগে দি গ্রেট বসিয়ে দেওয়া হয়। এই বলে বিষ্ণুবাবু বলেন যে একবার যদি তাজমহলের কার্বন ডেটিং করানো যায় তাহলে সবকিছু সামনে চলে আসবে। এই কথায় দুই উকিলের মধ্যে তক্কাতক্কি বেঁধে যায়, আর তখনই বিচারপতি বলেন যে তাজমহল বিশ্বের 7ম আশ্চর্য জিনিসের মধ্যে একটি, এবং এখানে প্রত্যেক বছর লাখ লাখ মানুষ দর্শনার্থী হিসেবে আসে, সুতরাং অবশ্যই তাজমহল পাবলিক ইন্টারেস্টের মধ্যে পড়ে। এছাড়াও বিষ্ণুবাবুর পয়েন্টের মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে, তাই বিষ্ণুবাবুর করা পিআইএল পিটিশন অ্যাকসেপ্ট করে নেন এবং এডুকেশন বোর্ড, ঐতিহাসিকগণ এবং আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টকে তাজমহলের নির্মাণ সংক্রান্ত সমস্ত তথ্য কোর্টে পেশ করার নির্দেশ দিয়ে পরবর্তী তারিখ ঘোষণা করে দেন। আর কোর্টের এরকম জাজমেন্ট শুনে রাশিদ বাবু এবং তার টিমের মুখ তো বাংলার 5-এর মতন হয়ে যায়। কোর্ট থেকে বিচারপতি চলে গেলে রাশিদ বাবু মৃদুস্বরে বিষ্ণুবাবুকে বলেন যে আপনি জানেন না আপনি কোন পথে চলেছেন। তখন বিষ্ণুবাবু রাশিদকে উল্টে জানায়, আপনি পথ দেখুন, আমি চলবো না, আমি তো দৌড়বো। এই বলে কোর্ট থেকে বেরিয়ে যান। কোর্ট থেকে বের হতেই সমস্ত রিপোর্টাররা বিষ্ণুবাবুকে ঘিরে ধরেন এবং এই খবর তড়িৎ গতিতে সমস্ত নিউজ চ্যানেলে প্রচারিত হতে থাকে। আর এই খবর দেখে নওয়াজ ওসমানের উপরে চরম রেগে যান এবং তাকে ঘর থেকে বের করে দেন। কিন্তু তার কথা শুনে মনে হচ্ছিল যে সে বিষ্ণুবাবুকে আটকাতে খুব খতরনাক কিছু করতে চলেছে। এরপর বিষ্ণুবাবুকে তার পাড়ার লোকজন খুব জাঁকজমকভাবে স্বাগত জানায়, সাথে রিপোর্টাররা তো আছেই। একজন রিপোর্টার বলেন যে আপনার এই পদক্ষেপে মুসলিমরা খুব ক্ষেপে গেছে। তখনই বিষ্ণুবাবু বলেন যে আমার পদক্ষেপ কোনো হিন্দু মুসলমান বিষয়ে নয়, আমার এই পদক্ষেপ ভারতবর্ষের ইতিহাস নিয়ে, আর ভারতবর্ষের ইতিহাস মানে হিন্দু মুসলিম উভয়ই ইতিহাসের সঙ্গে যুক্ত রয়েছে। এরপর আমরা দেখতে পাই যে নওয়াজ এবং রাশিদ দুজনে মিলে এই কেস সম্পর্কে নিজেদের মধ্যে যুক্তি পরামর্শ করছে। তারপর আমরা দেখতে পাই সেই আমেরিকান রিপোর্টার হর্ষা বিষ্ণুবাবুকে ফোন করে কংগ্রাচুলেশন জানায় এবং ক্ষমা চায় নিজের কৃতকর্মের জন্য। সেদিন যদি বিষ্ণুবাবুর ভিডিও পাবলিক না করত তাহলে বিষ্ণুবাবুর আজকে এত হেনস্থা হতে হতো না। উত্তরে বিষ্ণুবাবু জানান কোনো ব্যাপার না, কখনো কখনো খারাপের মধ্যে ভালো লুকিয়ে থাকে। তখন হর্ষা নিজের ডকুমেন্টারি ফিল্ম বানানোর কাজে বিষ্ণুবাবুর হেল্প চায়। বিষ্ণুবাবুও রাজি হয়ে যান, কিন্তু তিনি বলেন কেস মিটে যাওয়ার পর সব হবে। এবার দেখা যায় কোর্টের ফয়সলায় ট্যুরিজম ডিপার্টমেন্ট, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, উকিলদের মধ্যেও মতবিরোধ শুরু হয়ে যায়। পরবর্তী শুনানির দিন উপস্থিত হয়। উকিল রাশিদ বাবু উর্মিলা দেবীকে উইটনেস বক্সে ডাকেন, যিনি কিনা IERT এর চিফ অ্যাডভাইজার ছিলেন এবং সাথে সাথে তিনি MU নামক ইউনিভার্সিটির প্রফেসরও ছিলেন। রাশিদ বাবু উর্মিলা দেবীকে প্রশ্ন করেন যে কোনো ঐতিহাসিক বিষয়কে পাঠ্যক্রমের অংশ করার জন্য ঠিক কি কি প্রসেস ফলো করা হয়। উর্মিলা দেবী বলেন এই প্রসেসের জন্য বিভিন্ন অ্যাডভাইজার নিয়ে একটি টিম তৈরি করা হয়, যারা কিনা নিজ নিজ ক্ষেত্রে এক্সপার্ট হয়। তারা বিভিন্ন ক্ষেত্রকে মাথায় রেখে নিজেদের মতামত তৈরি করেন এবং সেই মতামতকে বোর্ডের কাছে রেকমেন্ডেশনের জন্য পাঠানো হয়। অ্যাপ্রুভাল পেলে তবেই সেই বিষয়কে পাঠ্যক্রমের অংশ হিসেবে যোগ করা হয়। অর্থাৎ এই বিষয়ে কোনো রকম পক্ষপাতিত্ব থাকে না, যেমন কিনা পলিটিক্যাল হস্তক্ষেপ বা ব্যক্তিবিশেষের হস্তক্ষেপ অথবা বিশেষ কোনো কমিউনিটির হস্তক্ষেপ।
এসব শুনে রাশিদবাবু বলেন যে এত অর্গানাইজড ভাবে একটা অর্গানাইজেশন কাজ করে আর তাদের বিরুদ্ধে বিষ্ণুবাবু অভিযোগ করেছেন। এইবার বিষ্ণুবাবু উর্মিলা দেবীকে প্রশ্ন করার জন্য বিচারপতির কাছে অনুমতি চান। বিচারপতি অনুমতি দিয়েও দেন। বিষ্ণুবাবু প্রশ্ন করা শুরু করেন। বিষ্ণুবাবু উর্মিলা দেবীকে প্রশ্ন করেন, পাঠ্যক্রমে যেই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয় সেগুলো যথেষ্ট স্ট্রং ঘটনাকে কেন্দ্র করেই অন্তর্ভুক্ত করা হয় এবং সিলেবাসে কখনো কোনো পক্ষপাত দোষে দুষ্ট থাকে না, তাই তো? উর্মিলা দেবী সম্মতি জানান। তখন বিষ্ণুবাবু উর্মিলা দেবীকে একটি বই ধরিয়ে দেন এবং তার কিছু অংশ পড়তে বলেন, যেখানে লেখা রয়েছে নাথুরাম গডসে, যে কিনা গান্ধীজিকে হত্যা করেছিল এবং সে একজন ব্রাহ্মণ ছিল এবং হিন্দু নিউজ পেপারের এডিটর ছিল। সম্পূর্ণ বিষয়টির মধ্যে নাথুরাম গডসে ব্রাহ্মণ ছিলেন, হিন্দু নিউজ পেপারের এডিটর ছিলেন, এগুলোকে হাইলাইট করা হয়েছে। তখন বিষ্ণুবাবু উর্মিলা দেবীকে বলতে থাকেন, মুঘলদের সম্পর্কে কেন এরকমটা লেখা হয়নি যে তারা এদেশে এসে অনেক খুন করেছে, হাজার হাজার মন্দির ধ্বংস করে দিয়েছে? এগুলো কি পক্ষপাতিত্ব নয়? পক্ষপাতিত্বের কথা বলতে গিয়ে বিষ্ণুবাবু বাবা সাহেব আম্বেদকরের কথা বলেন, যিনি কিনা আমাদের দেশের সংবিধান দিয়েছেন, দলিত পীড়িতদের তাদের অধিকার দিয়েছেন। এরকম মহান ব্যক্তিকে কার্টুনে পরিণত করা হয়েছে। আর অন্যদিকে আকবরকে মহান প্রমাণ করা হয়েছে, ঔরঙ্গজেবকে সর্বশক্তিমান বলা হয়েছে, শাহজাহানকে ভালোবাসার প্রতীক বলা হয়। বিষ্ণুবাবু আরো বলেন যে এদের মতে মুঘল সম্রাট ছাড়া আর তো কোনো সম্রাটই ছিল না। কনিষ্ক, কোটারানী, গুজ্জার, প্রার্থিয়া, চোলা, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, মহারানা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহান, ছত্রপতি শিবাজি, এদের সম্পর্কে লেখার জন্য আপনাদের কাছে শব্দের কেন কমতি পড়ে গিয়েছিল? এবার উকিল রাশেদবাবু বলতে থাকেন, যেই অর্গানাইজেশন 63 বছর ধরে নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছে, কত আইপিএসসি, ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, লয়ার্স এই আইইআরটি নির্মিত বই পড়েই এই জায়গায় এসেছেন, তাদের সবাইকে এক মুহূর্তে বিষ্ণুবাবু মিথ্যে প্রমাণ করে দিলেন। তিনি আরো বলেন যে এ দেশের ইতিহাস সত্যতার উপরে নির্ভর করেই লেখা হয়েছে, প্রমাণের উপর নির্ভর করেই লেখা হয়েছে, ঐতিহাসিকদের কংক্রিট রিসার্চের ওপর নির্ভর করে লেখা হয়েছে। এই বিষয়কে অস্বীকার করার উপায় নেই। এই কথা বলেই রাশিদবাবু টেবিল চাপড়ে ওঠেন। তখন বিষ্ণুবাবু বলে ওঠেন, আপনার টেবিল চাপড়ানোতে না আমি দমে যাব না আমার প্রশ্ন, কারণ যে পক্ষপাতিত্ব করা হয়েছে তাতে করে এই মিথ্যাচারিতা প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়েই চলেছে। শুধু তাই নয়, এতে করে আমাদের সম্মান, আমাদের গরিমা, আমাদের সভ্যতা সব খোকলা হয়ে গেছে। এই কথা শুনে রাশিদবাবু বলেন যে আমি পরবর্তী তারিখে বিখ্যাত ঐতিহাসিক রেহান হাবিবকে কোর্টে উপস্থিত করব এবং বিষ্ণুবাবুর সমস্ত অভিযোগ তাতে করে খারিজ হয়ে যাবে। পর দেখতে পাই হিন্দু রাষ্ট্র পার্টির এক সদস্য বিষ্ণুবাবুকে ফোন করেন এবং বলেন যে আমাদের দলের নেতা বিভূতিবাবু আপনার সাথে কথা বলতে চান। কিন্তু বিষ্ণুবাবু কোনো রকম কোনো কথা বলেন না, কারণ তিনি সোজাসুজি বলে দেন তিনি কোনো পার্টির লোকের সাথে কোনো রকম কোনো কথা বলবেন না। এই বলে তিনি ফোনটা কেটে দেন। এরপর আমরা দেখতে পাই বিষ্ণুবাবুর ছেলে অবিনাশের কাছে তার ছেলের স্কুল থেকে ফোন আসে এবং তাকে সত্তর ডেকে পাঠায়। স্কুলের ম্যাডাম অবিনাশকে জানায় যে আপনার ছেলে স্কুলে অন্য রকমের ইতিহাস শেখাচ্ছে। আপনার ছেলে বলছে শাহজাহান চোর ছিল এবং সে নাকি তাজমহল তৈরি করেনি। এই কথায় ক্লাসের দুটো বাচ্চা যখন আপত্তি জানায় তখন আপনার ছেলে তাদের সাথে মারামারি করে ওঠে। আপনারা এগুলো কি শেখাচ্ছেন আপনাদের বাচ্চাকে? তখন অবিনাশ বলে যে কিছু মনে করবেন না ম্যাডাম, দীর্ঘদিন ধরে আমরাও ভুল ইতিহাস পড়ে আসছি, আর যদি এরকমটাও বলেও থাকে তো ভুল কি বলেছে, কোর্ট PIL অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর আমার বাবা যদি জিতে যায় তাহলে এটা প্রমাণও হয়ে যাবে। তখন ম্যাডাম বলেন যখন প্রমাণ হবে তখন দেখা যাবে, ততদিন পর্যন্ত আমরা সেটাই পড়াবো যেটা কিনা সিলেবাসে আছে। ক্লাসে কিছু মুসলিম বাচ্চাও আছে, তাদের উপরে কি প্রভাব পড়বে? যদি তাদের গার্জিয়ানরা এসে আপত্তি জানায় তখন আপনার ছেলেকে সাসপেন্ড করে দিতে হবে। তখন অবিনাশ তার ছেলেকে সরি বলতে বললে বাচ্চাটি তাই করে। এরপর সিন শিফট হয়ে যায় কোর্টে, যেখানে আমরা দেখতে পাই রাশিদবাবু ঐতিহাসিক রেহান হাবিবকে কিছু প্রশ্ন করছেন। সেই একই প্রশ্ন, হাবিববাবু বলুন তাজমহল কে নির্মাণ করেছে? উত্তরে হাবিববাবু বলেন মির্জা শাহাবুদ্দিন মুহাম্মদ খুররম, অর্থাৎ শাহজাহান বানিয়েছেন। তোমরা কি জানতে শাহজাহানের এত বড় নামটা? কমেন্ট করো কিন্তু। রাশিদবাবু প্রশ্ন করেন এর কি কোনো প্রমাণ আছে যার দ্বারা এটা প্রমাণিত হয় যে তাজমহল শাহজাহান তৈরি করেছিলেন? হাবিববাবু বলেন অনেক প্রমাণ আছে। শাহজাহানের অফিসিয়াল ক্রনিক্যাল বাদশানামায় এর উল্লেখ আছে, যা ওনার দরবারি লেখক আব্দুল হামিদ লাহোরি লিখেছেন। এছাড়াও অনেক পার্সি মনুস্ক্রিপ্ট রয়েছে যেখানে এই সংক্রান্ত অনেক মূল্যবান তথ্য রয়েছে। এরপর তাজমহল বানানো সংক্রান্ত অনেক প্রশ্ন উত্তরের পালা চলে, যেমন কিনা রাশিদবাবু প্রশ্ন করেন তাজমহল বানানোর আইডিয়া শাহজাহান কোথা থেকে পেলেন?
উত্তরে হাবিববাবু এক কাল্পনিক গল্প উপস্থাপন করেন, যেখানে তিনি বলেন যে সাইদ হাসান তার মনুস্ক্রিপ্টে লেখেন যখন শাহজাহানের স্ত্রী মমতাজ তার চতুর্থ সন্তানের সঙ্গে গর্ভবতী ছিলেন, একদিন তিনি সম্রাট শাহজাহানের সঙ্গে বসে সন্ধেবেলায় দাবা খেলছিলেন। হঠাৎই তারা একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। তারা এদিক ওদিক দেখেও কোনো বাচ্চাকে দেখতে পায় না। কিছুক্ষণ পর আবারও সেই কান্নার আওয়াজ ভেসে আসলে তখন তারা বুঝতে পারেন যে এই কান্নার আওয়াজ আসলে মমতাজের গর্ভ থেকে আসছে। তখন মমতাজ বলে যে এটা কোনো শুভ সংকেত নয়, হয়তো আমি আর বাঁচব না। আর ঠিক সেই সময় মমতাজ শাহজাহানের কাছে তার দুটো ইচ্ছের কথা প্রকাশ করে। প্রথমটি হলো যেন তার মৃত্যুর পরে একটি সুন্দর সমাধিসৌধ নির্মাণ করা হয়, আর দ্বিতীয় ইচ্ছে হলো ওনার মৃত্যুর পর যাতে সম্রাট শাহজাহান আর কোনো বিয়ে না করে। এই কথা শুনে বিষ্ণুবাবু বলে ওঠেন যে প্রতিশ্রুতি তো দিয়েছেন, কিন্তু কোনোটাই পালন করতে পারেননি। এরপর পালা আসে বিষ্ণুবাবুর হাবিবকে প্রশ্ন করার। বিষ্ণুবাবু পার্সিতে লেখা একটি কাগজ হাবিবকে ধরিয়ে দেয় এবং পড়তে বলে। হাবিব লেখাটি তো পড়তে পারে, কিন্তু তার তর্জমা করতে পারে না। কিন্তু বিষ্ণুবাবু পার্সি ভাষায় এক্সপার্টের কাছ থেকে লেখাটি তর্জমা করে নিয়ে কোর্টে উপস্থিত সবার সামনে পড়ে শোনান যে তাজমহল, যেটি কিনা মানসিংহের মহল ছিল, যা পরবর্তীতে তার নাতি জয় সিংহের কাছ থেকে শাহজাহান তার নিজের স্ত্রী মমতাজের সমাধি করার জন্য নিয়ে নেয়, সেই মহলটি আগে থেকেই কুম্ভকযুক্ত ছিল। এবার বিষ্ণুবাবু প্রশ্ন ছুড়ে দেন যে শাহজাহান কি জয় সিংহের কাছ থেকে মহলটি নিয়ে রেনোভেট করেন, নাকি পুরোটা ভেঙে দিয়ে নতুন করে তৈরি করেন। তখন রাশেদবাবু বলেন যে আমি এবার এমন প্রমাণ দেব যাতে করে প্রমাণ হয়ে যাবে যে শাহজাহান তাজমহলটির ফাউন্ডেশন থেকে শুরু করে সমস্তটাই নিজের হাতে তৈরি করেছেন। যার প্রমাণ দিতে গিয়ে রাশিদবাবু বলেন যে জে.বি. তেভারনিয়ার তার বইয়ে লেখেন যে আমি তাজমহলের নির্মাণ কার্য শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সমস্তটাই দেখেছি, যেখানে 20,000 কারিগর কাজ করেছিল এবং তাজমহলের নির্মাণ কার্য সম্পূর্ণ হতে 22 বছর লেগেছিল। তখন বিষ্ণুবাবু হাবিবকে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করতে থাকেন, যেমন তেভারনিয়ার কত সালে ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষে তাজমহলের নির্মাণ কার্য কখন শুরু হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। বিষ্ণুবাবু ভালো করে রিসার্চ করে কোর্টে উপস্থিত সবাইকে জানায় জে.বি. তেভারনিয়ার কোনোদিন আগ্রাতে যায়নি, তাহলে তিনি তাজমহলের নির্মাণ কার্য সম্পর্কে কিভাবে লিখতে পারেন। বিষ্ণুবাবুর প্রশ্নে হাবিব ধরাশায়ী হয়ে যায়। এছাড়া একটি গুরুত্বপূর্ণ তথ্য বিষ্ণুবাবু জানান যে তাজমহলে একই মানুষের দুটো সমাধি রয়েছে। বিষ্ণুবাবুর অকাট্য যুক্তিতে ধরাশায়ী হয়ে রাশিদবাবু ক্ষেপে গিয়ে বলেন, চলুন তাহলে গিয়ে তাজমহল ভেঙে ফেলি। তখন বিষ্ণুবাবু বলেন, তাজমহলের গায়ে একটা আঁচড়ও লাগুক আমি চাই না, আমি শুধু চাই স্বীকারোক্তি। ইতিহাসে লেখা হোক যে তাজমহল আগে একটি মহল ছিল, যাকে কিনা সমাধিতে রূপান্তরিত করা হয়েছে। এরপর আমরা দেখতে পাই বিষ্ণুবাবু এবং তার বৌমা আইন সংক্রান্ত কাজে লেখালেখি করছিলেন। ঠিক সেই সময় বিষ্ণুবাবুর মেয়ে কলেজ থেকে গোমরা মুখে ফিরে আসে। বিষ্ণুবাবু কারণ জানতে চাইলে মেয়ে কিছুই না বলে ঘরে চলে যায়। তখন বৌদি ননদকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন আমরা জানতে পারি বিষ্ণুবাবুর মেয়েকে ভয় দেখানোর জন্য তার এক বন্ধুর ওপরে বিপরীত পক্ষের গুন্ডা হামলা করে, যা কিনা মেয়েটির মনে প্রচন্ড পরিমাণে ভয় ঢুকিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই রাশেদবাবু ডাইরেক্ট তাজমহলের ছোট একটি অবয়ব নিয়ে কোর্টে হাজির হয়েছে। এরকম আচরণের কারণ বিচারপতি জানতে চাইলে রাশেদবাবু বলেন, আমি যদি পারতাম তাহলে ডাইরেক্ট সম্রাট শাহজাহানকেই কোর্টে নিয়ে আসতাম। এরপর সত্যতা সামনে আনার জন্য রাশেদবাবু উইটনেস বক্সে আর্কিওলজিস্ট শ্রীনিবাস প্যাটেলকে ডেকে পাঠান, যিনি কিনা তাজমহলের গ্রাউন্ড প্ল্যান সম্পর্কে ডিটেলসে বলেন। তিনি জানান যে তাজমহল হস্তবিস্ত প্ল্যানের ওপর নির্ভর করে নির্মিত হয়েছে, যে প্ল্যানের মানে হচ্ছে বিল্ডিংটি প্রথমে স্কয়ার এবং রেক্ট্যাঙ্গুলার শেপে বানানো হয়, এরপর কোণাগুলোকে চ্যাপ্টা করা হয়। এই চ্যাপ্টা করার প্রক্রিয়াকে অক্টাগোনাল প্ল্যান বলা হয় এবং এর পেছনে একটা কারণ আছে। ইসলামিক মতে স্বর্গের 8টি দরজা থাকে, তাকেই অক্টাগোনাল প্ল্যান বলা হয়, যার উপরে বেস করে তাজমহল নির্মাণ করা হয়েছে। সাথে আর্কিওলজিস্ট শ্রীনিবাস প্যাটেল এটাও বলেন যে তাজমহলের উপরে যে কুম্ভক রয়েছে, যাকে কিনা বালবাস ডোম বলা হয়, যেটা তৈমুরি আর্কিটেকচার 14 থেকে 16 সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। তখনই বিষ্ণুবাবু বলেন যে ভারতবর্ষে বহু পূর্বেই বিভিন্ন বুদ্ধ মন্দিরে এই কুম্ভক রয়েছে। তখন প্যাটেল সাহেব বলেন, কিন্তু তাজমহলের কুম্ভক ডাবল লেয়ারের। বিষ্ণুবাবু মজা করে বলেন, বার্গারের মধ্যে এক্সট্রা চিজ দিলে সেটা পিজা হয়ে যায় না। তখন রাশেদবাবু বলেন যে কুম্ভক মিনার এগুলো ইসলামিক ধর্মকে রিপ্রেজেন্ট করে, মন্দিরকে নয়। তখন বিষ্ণুবাবু আরো কিছু মন্দিরের ছবি অন স্ক্রিন দেখাতে থাকে, যে বহু প্রাচীন মন্দিরে মিনার, কুম্ভক সমস্ত কিছুই রয়েছে। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষ্ণুবাবু প্যাটেল সাহেবকে করেন,
যে তাজমহলের নিচে যে 22টি কামরা রয়েছে সেখানে এমন কি রয়েছে যে কামরাগুলোর দরজা বন্ধ করে রাখা হয়েছে। প্যাটেল সাহেব উত্তরে বলেন সেখানে এমন কিছুই দেখার মতো নেই, তাই সিকিউরিটি দিয়ে কামরাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। তখন বিষ্ণুবাবু জিজ্ঞেস করেন যদি কিছু নাই থাকবে তাহলে সিকিউরিটি কিসের জন্য? শুধু দরজাগুলোকে বন্ধ করেনি, সেখানে দেওয়াল তুলে দেওয়া হয়েছে কেন? তখন রাশিদবাবু 4টে ছবি দেখে বলেন যে 2 বছর আগে নিচের কামরার ছবি দেখানো হয়েছিল যে সেখানে কিছুই নেই। বিষ্ণুবাবু বলেন ছবি তো আমিও দেখেছি, কিন্তু সেখানে বন্ধ দরজার ছবি রয়েছে। কামরাতে যদি কিছু নাই থাকবে তাহলে রাতারাতি কেন দেওয়াল তুলে দেওয়া হলো? এরপর আমরা আবারও দেখতে পাই নওয়াজ এবং রাশিদকে কেস সংক্রান্ত আলোচনা করতে, যেখানে বোঝা যাচ্ছিল যে নওয়াজ আর রাশিদের ওপর ভরসা করতে পারছে না। রাশিদ নওয়াজকে আশ্বাস দেয় যে কেস তারাই জিতবে, কারণ তার হাতে রয়েছে তুরুপের তাস, এবং এও বলে যে সে বিকানের যাবে এবং এমন কিছু তথ্য সংগ্রহ করে আনবে যাতে নেক্সট হিয়ারিং এর পরে বিষ্ণুবাবু আর মুখ খুলতে পারবে না। এরপর সিন শিফট হয় এবং ডাইরেক্ট আমরা কোর্টের সিন দেখতে পাই, যেখানে রাশেদ দাবি করে যে তার কাছে আছে এমন প্রমাণ যে কিনা কোনো বইয়ে পাওয়া যাবে না। তার হাতে যে ফরমান রয়েছে সেটা স্বয়ং শাহজাহানের জবানবন্দি। তাজমহল নির্মাণের সময় শাহজাহান 4খানা ফরমান জারি করেছিলেন, 3খানা রাশিদ বিকানের থেকে সংগ্রহ করে নিয়ে এসেছে। প্রথম ফরমানে সম্রাট শাহজাহান জয়সিংহের উদ্দেশ্যে লেখেন, আগ্রায় মনুমেন্ট নির্মাণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, শ্রমিক পরিবহনের জন্য খচ্চর এগুলো দিয়ে যেন জয়সিংহ তাকে সাহায্য করেন এবং এই আদেশ যেন অমান্য করা না হয়। দ্বিতীয় ফরমানে জয়সিংহের উদ্দেশ্যে লেখা ছিল পাথর সংগ্রহ করার জন্য এক কর্মীকে নিযুক্ত করা হয়েছে যার নাম মুলক শাহ, তাকে যেন প্রয়োজন অনুসারে সাহায্য করা হয়। এই ফরমানগুলো একের পর এক পড়ে রাশিদবাবু প্রমাণ করার চেষ্টা করেন যে সম্রাট শাহজাহান জয়সিংহের মহলকে পুরোপুরি ভেঙে তারপর তাজমহল তৈরি করেন। বিষয়টি যেহেতু বিষ্ণুবাবুর সম্পূর্ণ অজ্ঞাত ছিল, তাই এই সম্পর্কে কোর্টে সেদিন তিনি কোনো মুখ খোলেননি এবং শুধুমাত্র সময় চেয়েছেন বিষয় সম্পর্কে স্টাডি করার। পর রাতের বেলা বিষ্ণুবাবুর কাছে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে এবং কেস সংক্রান্ত বিষয়ে কিছু ইনফরমেশন দেয় এবং তাকে দেখা করতে বলে। জায়গা মতো পৌঁছে গিয়ে বিষ্ণুবাবু দেখেন যে ব্যক্তি ফোন করে তাকে ডেকেছিলেন তিনি আর কেউ নন, পুরাতন উকিল শশীকান্ত বাবু। শশীকান্ত বিষ্ণুবাবুকে এক বয়স্ক ব্যক্তির কাছে নিয়ে যায় যার নাম রঘুরাম। তিনি নিজেকে 1955 সালের আর্কিওলজিস্ট মেম্বার বলে দাবি করেন এবং তিনি বলেন যে সেই সময় তাজমহলের নিচের কামরাগুলোতে রেনোভেশন চলাকালীন তারা যায় এবং সেই সময় তারা এমন দৃশ্য দেখতে পায় যেটা কিনা হায়ার অথরিটিকে জানাতে বাধ্য হয়, কিন্তু আখেরে কি দেখতে পায় সেই সম্পর্কে তখনও খোলসা করে বলা হয় না। বিষ্ণুবাবু রঘুরামকে বলেন কোর্টে গিয়ে সাক্ষী দেওয়ার কথা, রঘুরাম রাজিও হয়। এরপর আবারও কোর্টের সিন দেখানো হয় যেখানে বিচারপতি বিষ্ণুবাবুকে জিজ্ঞেস করেন যে আপনি তো রাশেদ বাবুর ফরমানের উত্তর খোঁজার জন্য সময় চেয়েছিলেন, পেয়েছেন কি? উত্তরে বিষ্ণুবাবু বলেন হ্যাঁ পেয়েছি। ফরমানগুলো ভালো করে স্টাডি করার পর এটা জানতে পারলাম যে সম্রাট শাহজাহান জয়সিংহকে কোনো জায়গায় বলেননি যে তাজমহল বানানোর জন্য সাহায্য করার কথা। ফরমানে পরিষ্কার লেখা ছিল আগ্রার ভবন নির্মাণের জন্য পাথর আনানো হয়েছিল। তাজমহল কতটা পুরনো তা প্রমাণ করার জন্য বিষ্ণুবাবু এবার ঔরঙ্গজেবের লেখা চিঠি কোর্টে পেশ করেন। এই চিঠির মধ্যে ঔরঙ্গজেব এমন কিছু বর্ণনা দিয়েছিলেন যাতে করে স্পষ্ট বোঝা যায় যে তাজমহল শাহজাহানের আমল থেকে বহু পূর্বে নির্মিত। বিষ্ণুবাবুর প্রমাণ খণ্ডানোর জন্য রাশেদবাবু পিটার মেন্ডি লিখিত বইয়ের থেকে কিছু তথ্য পড়ে শোনাতে থাকে। এভাবেই দুজন দুজনের কথা খণ্ডাতে থাকে। এক পক্ষ বলতে থাকে শাহজাহানের সময়কালকে স্বর্ণযুগ বলা হয়, তো আরেক পক্ষ বলতে থাকে শাহজাহানের সময় এমন দুর্ভিক্ষ লেগেছিল যে 70 লক্ষ মানুষ মারা গিয়েছিল এবং খাদ্যের অভাবে মানুষ মানুষের মাংস খেয়ে বেঁচেছিল। এমনও তথ্য পাওয়া যায় যে তাজমহল বানানোর জন্য সেই সময় দুর্ভিক্ষ পীড়িত মানুষের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছিল। এরপর আমরা দেখতে পাই বিষ্ণুবাবুর পুত্রবধূ সবজি বাজার করতে যায়, সেখানে বিপরীত পক্ষের কিছু মানুষ এসে তাকে অযথা হেনস্থা করতে থাকে। তখনই সেখানে অবিনাশ আসে এবং প্রতিবাদ করে, আর সেখানে 4 জন মিলে অবিনাশকে ভয়ানকভাবে মারতে থাকে। বাজারের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। এরপর অবিনাশকে হাসপাতালে ভর্তি করা হয়। অবিনাশ বাবাকে জানায় ওরা হেরে যাওয়ার ভয়ে আমাদের ভয় দেখাচ্ছে, তুমি কিন্তু কিছুতেই লড়াই ছাড়বে না বাবা। তখন আমরা হিন্দু রাষ্ট্র পার্টির নেতা বিভূতিবাবুকে দেখতে পাই, যিনি কিনা অবিনাশের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করেছেন। আসলে বিষ্ণুবাবুর পিতা মহেন্দ্রবাবুকে যখন ট্যুরিস্ট গাইডের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় তখন মহেন্দ্রবাবু বিভূতিবাবুর কাছে সাহায্য চাইতে আসেন, কিন্তু বিভূতিবাবু তখন তাকে সাহায্য করতে পারেন না, কারণ তখন তিনি পার্টির সামান্য কর্মচারী ছিলেন। কিন্তু এখন তিনি সেই পার্টির নেতা, তাই আগে যে কাজটি করতে পারেননি এখন সেই কাজ করে তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে এসেছেন। এরপর আমরা দেখতে পাই উকিল শশীকান্ত বাবু বিষ্ণুবাবুকে ফোন করে জানান যে রঘুরাম যে কিনা কোর্টে গিয়ে সাক্ষী দেওয়ার কথা বলেছিলেন তিনি এখন প্রাণভয়ে সাক্ষী দিতে যাবেন না।
কোর্টে গিয়ে বিষ্ণুবাবু হতাশ হয়ে পড়েন, কারণ সাক্ষী না আসায় বিপরীত পক্ষের উকিল রাশেদবাবু তার অ্যাপিলকে মিথ্যে বলে দাবি করতে থাকে। বিষ্ণুবাবু আরো প্রমাণ সংগ্রহ করে প্রমাণ করার চেষ্টা করেন যে তাজমহল আসলে মোগল সম্রাট শাহজাহানের 200 থেকে 300 বছর আগে নির্মিত। আর এই তথ্য পেশ করতেই আবারও বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। বিষ্ণুবাবু কিছু প্রমাণ বিচারপতির হাতে তুলে দেন, যেখানে পরিষ্কার লেখা রয়েছে ব্রিটিশ আমলে 1995 এডি সময় 2টি স্ফটিকের মতো সাদা মন্দির নির্মাণ করা হয়। তাও রাশিদ কিছুতে মানতে চায় না। বিষ্ণুবাবু বারবার তাজমহলের কার্বন ডেটিং করাতে চাইলেও রাশিদ কিছুতেই রাজি হয় না। এত কিছু শোনার পরেও বিচারপতি যখন বলেন যে এটি প্রমাণ হিসেবে যথেষ্ট নয়, তখন বিষ্ণুবাবু একটি রিপোর্ট বিচারপতির কাছে পেশ করেন, যেটি কিনা বিখ্যাত আমেরিকান আর্কিওলজিস্ট পিটার উইলিয়াম 1981-তে তাজমহল সম্পর্কে পাবলিশ করেছিলেন। এই রিপোর্টে সাফ সাফ তিনি লিখেছিলেন যে যখন তিনি তাজমহল দেখতে গিয়েছিলেন তখন নিচের অংশে যমুনা নদীর কিনারের দরজা থেকে একটি কাঠের টুকরো বের করেন এবং তার কার্বন ডেটিং করেন, যার নাম কার্বন 14। সেই কার্বন ডেটিং থেকে তিনি এটা আবিষ্কার করেন যে সেই দরজার বয়সকাল শাহজাহানের সময় থেকে 300 বছর পুরনো, অর্থাৎ 1359 এডি। এরপর পিটার উইলিয়াম তাজমহলের কিছু পাথর নিয়ে পরীক্ষা নিরীক্ষার কথা বলেন, যাতে করে তাজমহলের অ্যাকচুয়াল নির্মাণ ডেট বা সময় নির্ধারণ করতে পারেন। কিন্তু ওই সময়কার সরকার উইলিয়ামের আবেদনকে খারিজ করে দেন। এত কিছুর পরেও রাশিদবাবু মানতে নারাজ। তিনি বলেন উইলিয়াম পিটার যে সত্যি কথা বলছেন তার কোনো প্রমাণ নেই। তখন বিচারপতিও বলেন যে আমাদের আরো সলিড প্রমাণ চাই। কোর্ট থেকে বিষ্ণুবাবুকে 10 দিনের সময় দেওয়া হয়। এর মধ্যে যদি বিষ্ণুবাবু গ্রহণযোগ্য প্রমাণ জোগাড় করতে না পারেন, তাহলে কোর্ট তার ফয়সলা শুনিয়ে দেবে বলে জানিয়ে দেয়। এরপর হতাশ বিষ্ণুবাবু তার 2 বন্ধুর সঙ্গে উঠোনে বসে যখন কথা বলছিল, তখন হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই বিষ্ণুবাবু দেখেন আমেরিকান রিপোর্টার হর্ষাকে, যে জানায় আই উইটনেস পাওয়া গেছে। আর সেই সাক্ষীর নাম স্যান্ড্রা, যে হলো পিটার উইলিয়ামের কন্যা, এবং সে বিষ্ণুবাবুর পিতা মহেন্দ্রবাবুকে চিনতেন। হর্ষা স্যান্ড্রার কাছে তার বাবা পিটার উইলিয়ামের একটি রিপোর্ট চায়, যেটি কিনা তাজমহলের দরজার কার্বন ডেটিং রিপোর্ট। স্যান্ড্রা জানায় সে হেল্প করতে পারলে খুব খুশি হবে। হর্ষা তখন জানায় যে শুধুমাত্র কার্বন ডেটিং রিপোর্ট যথেষ্ট নয়, আই উইটনেস হিসেবে স্যান্ড্রাকেও সাক্ষী দিতে হবে। কিন্তু স্যান্ড্রা জানায় এত শর্ট টাইমের মধ্যে সে কিভাবে সেখানে পৌঁছবে। আর তখন স্যান্ড্রা জানায় যে আরও একজন আই উইটনেস জীবিত আছেন, যার নাম যোগেশ ভাট। সে এখন দেরাদুনে আছে। এরপর যোগেশ ভাটের সঙ্গে দেখা করার জন্য বিষ্ণুবাবু তার এক বন্ধু এবং হর্ষা একটা ক্যাফেতে ওয়েট করতে থাকে, যেখানে বিপরীত পক্ষের এক গুন্ডা উপস্থিত ছিল। কথা মতো যোগেশবাবু এসে পৌঁছায় এবং জানায় তাজমহলের নিচের অংশের ফটো তার কাছে রয়েছে। সাথে এও বলেন যে তিনি নিজের চোখে যা দেখেছেন তা আজও পর্যন্ত রহস্যই থেকে গেছে। বিষ্ণুবাবু যোগেশবাবুকে বলেন যে আপনি কি কোর্টে এসে সাক্ষী দিতে পারবেন? যোগেশবাবু বলেন হ্যাঁ পারবো, বলুন কবে যেতে হবে। বিষ্ণুবাবু বলেন আগামীকাল যেতে হবে। ওদিকে পাশে বসে থাকা গুন্ডাটিও ফোন করে জানিয়ে দেয় সমস্ত কথা। ফোনের ওপার থেকে ওসমান জানায় সাক্ষী যেন কোনোভাবেই কোর্টে পৌঁছাতে না পারে। পরের দিন বিষ্ণুবাবু যখন গাড়িতে করে সাক্ষীকে নিয়ে যাচ্ছিল, তখন মাঝপথে 3 জন গুন্ডা হাতে বন্দুক নিয়ে পথ আটকে দাঁড়িয়ে পড়ে। গুন্ডাগুলো সবাইকে গাড়ি থেকে নামিয়ে সাক্ষীকে অপহরণ করে নিয়ে চলে যায়। সাক্ষী ছাড়া বিষ্ণুবাবু কোর্টে পৌঁছলে বিচারপতি যখন জিজ্ঞেস করেন যে বিষ্ণুবাবু আপনি তৈরি তো, বিষ্ণুবাবু উত্তর দেওয়ার আগেই রাশিদবাবু বলে ওঠেন এবার আর কোনো কাহিনী নয়, প্রমাণ দিন। বিষ্ণুবাবু অবাক করা একটি কথা বলে ওঠেন যে এবার শুধু প্রমাণ নয়, আই উইটনেসও নিয়ে চলে এসেছি। আর এই কথা শুনে রাশিদবাবু তো হকচকিয়ে যান যে এটা কি করে সম্ভব। এই কথা বলেই বিষ্ণুবাবু বিচারপতিকে বলতে থাকেন আমার এই সাক্ষী পিটার উইলিয়ামের সাথে তাজমহলের নিচের কামরায় গিয়েছিলেন। তখন রাশিদবাবু সাক্ষীর সত্যতা যাচাই করার কথা বলেন, জানান যে তিনি পূর্বেই সমস্ত তৈয়ারি করে রেখেছেন, কারণ যেই ভয় দেখিয়ে রঘুরামকে সাক্ষী দিতে দেয়নি, যোগেশ ভাটের সঙ্গেও সেই রকমই কিছু করবে তিনি জানতেন। বিপরীত পক্ষ যেই যোগেশ ভাটকে কিডন্যাপ করেছে সে নকল ছিল। আসলে যোগেশ ভাট ভেবে যাকে তারা কিডন্যাপ করেছে তিনি হলেন উত্তরাখণ্ডের একজন পুলিশ আধিকারিক, নাম ব্রিজভূষণ। যা শুনে রাশিদবাবু হক্কাবক্কা হয়ে যায়। এরপর ব্রিজভূষণ সাহেব চলে আসেন সাক্ষী দিতে যে সত্যিই তার কিডন্যাপ হয়েছিল কিনা। আসলে ব্রিজভূষণ সাহেবকে সমস্ত কথা জানিয়ে রেখেছিলেন হিন্দু রাষ্ট্র পার্টির নেতা বিভূতিবাবু, এবং সেখানেই আমরা জানতে পারি যে আসল যোগেশ ভাট বিভূতিবাবুর সাথে সুরক্ষিত অবস্থায় ছিলেন। ব্রিজভূষণ বাবু এটাও জানান যে সেই 3 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত কথা শুনে বিচারপতি ব্রিজভূষণ বাবুকে বাহবা জানায়। বিচারপতি আসল যোগেশ ভাটের কথা জানতে চাইলে বিষ্ণুবাবু বলেন আসল যোগেশ ভাট আদালতেই উপস্থিত আছেন। আর ঠিক তখনই আমরা দেখতে পাই আসল যোগেশ ভাটকে, যাকে কিনা কাহিনীর শুরুতেই তাজমহলের নিচের অংশে টর্চ লাইট জ্বালিয়ে রেনোভেশনের কাজ তদারকি করতে যেতে দেখেছি।
বিচারপতি সমস্ত কাহিনী ডিটেলসে জানতে চাইলে যোগেশ ভাট সমস্তটা বিস্তারিতভাবে খুলে বলা শুরু করে, যেখানে আমরা দেখতে পাই উইলিয়াম পিটার এবং তার মেয়ে স্যান্ড্রা, সাথে বিষ্ণুবাবুর পিতা মহেন্দ্রবাবু এবং যোগেশ ভাট রয়েছেন, এবং তাজমহলের নিচে কয়টি কামরা আছে, তাতে কি আছে না আছে সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকেন। উইলিয়াম পিটার যখন জিজ্ঞেস করেন যে রুমগুলো বন্ধ কেন, তখন মহেন্দ্রবাবু জানান যে সরকার রুমগুলো বন্ধ করে দিয়েছেন, হয়তো কিছু লুকোতে চাইছেন। ভাটবাবু জানায় হয়তো রুমগুলোর মধ্যে হিন্দুত্বের ছোঁয়া রয়েছে তাই। এরপর যমুনা নদীর ধারে এসে উইলিয়াম পিটার জানায় যে যদি আমি তাজমহলের কোনো অংশ পেতাম তাহলে কার্বন ডেটিং করে জানতে পারতাম যে এই মহলটি কোন সময় নির্মাণ করা হয়েছে। তখন যোগেশ ভাট অবৈধভাবে দরজার একটি টুকরো ভেঙে উইলিয়াম পিটারকে দেয় তদন্ত করার জন্য, কারণ অবৈধ হলেও তার কাছে সত্য উদ্ঘাটন বেশি জরুরি ছিল। এরপর উইলিয়াম যখন কাঠের টুকরোটির কার্বন ডেটিং করে তখন জানা যায় যে তাজমহলের নির্মাণের সময়টি ছিল 1359 এডি, এবং এই রিপোর্ট সাবমিট করতেই খবরটি চারিদিকে ছড়িয়ে যায় এবং সাথে সাথে সরকার তাজমহলের নদীর ধারে সমস্ত দরজা সরিয়ে সেখানে দেওয়াল তুলে দেয়। তাজমহলের নিচের কামরাগুলোতে কি থাকতে পারে সেই সম্পর্কে বিষ্ণুবাবু আরও একটি বই নিয়ে জানাতে থাকে যে 1959 সালে অর্থাৎ স্বাধীনতার 12 বছর পরে আর্কিওলজিস্ট মিস্টার রাও তার টিম নিয়ে কনজারভেশনের কাজের জন্য নিচে পৌঁছায় এবং সেখানে গিয়ে তারা দেখেন যে সেই দেওয়ালের পিছনে অষ্টবাসুর মূর্তি রয়েছে। মিস্টার রাও সেই মুহূর্তে এই বিষয় সম্পর্কে অথরাইজড পার্সনকে জানায়, তখন সেখান থেকে রিপ্লাই আসে, শাট দ্য ওয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর মাউথ, অর্থাৎ তাজমহলের দেওয়াল এবং নিজের মুখ দুটোই বন্ধ করে দাও। তখন রাশিদবাবু বলেন যে একটা বইয়ের উপর নির্ভর করে কারোর উপরে এরকম গম্ভীর অভিযোগ কিভাবে করা যায়। বিষ্ণুবাবু তখন বলেন বইয়ের উপর নির্ভর করে যদি এটা মানা যায় যে তাজমহল শাহজাহান নির্মাণ করেছেন, তাহলে বইয়ের উপরে নির্ভর করে এটা কেন মানা যাবে না যে শাহজাহান তাজমহল বানায়নি। এই সমস্ত কিছু কোনটা ঠিক কোনটা ভুল এটা প্রমাণ করার একটাই উপায়, সেটা হলো কার্বন ডেটিং। তখন বিচারপতি জানায় যে সমস্ত এভিডেন্সের গ্রহণযোগ্যতা বিচার করার জন্য কোর্টের কিছু সময় লাগবে, তার আগে দুই পক্ষই আপনারা আপনাদের ক্লোজিং স্টেটমেন্ট তৈরি করুন। এরপর আমরা দেখতে পাই বিষ্ণুবাবুর ছেলে অবিনাশ হসপিটাল থেকে ফিরে এসেছে। ছেলে সুস্থ হয়ে ফিরে আসায় বিষ্ণুবাবু মন্দিরে গিয়ে পুজো দেন। এরপর আসে ফয়সালার দিন। কোর্টের বাইরে আমরা চরম ভিড় দেখতে পাই, কোর্টের ভেতরেও কিন্তু ভিড় কম ছিল না। আজ তো নওয়াজ এবং ওসমান দুজনেই কোর্টে এসেছিল। এরপর বিচারপতি আসেন এবং প্রত্যেক পক্ষকে ক্লোজিং স্টেটমেন্ট রাখতে বলেন। তো প্রথমে রাশিদবাবু তার ক্লোজিং স্টেটমেন্ট পেশ করেন, যেখানে তিনি নানাভাবে বিচারপতি সহ কোর্টে উপস্থিত সমস্ত মানুষকে খুব সুন্দর করে ম্যানিপুলেট করার চেষ্টা করেন, ওই বলতে পারো ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করেন, যে তাজমহল থেকে দেশের কতখানি প্রফিট হয় সেই বর্ণনা দিতে থাকেন। এছাড়া ভয় দেখাতে থাকেন যে তাজমহল কে কবে কখন বানিয়েছিল এই খোলসা যদি হয়ে যায় তাহলে ধর্মীয় বিভেদ সৃষ্টি হবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে। এরপর বিষ্ণুবাবু তার ক্লোজিং স্টেটমেন্ট পেশ করতে গিয়ে বলেন, তাজমহল পৃথিবীর 7ম আশ্চর্য জিনিসের মধ্যে একটি, এবং তাজমহল সংক্রান্ত সমস্ত তথ্য সামনে এলে তাজমহলের ঔজ্জ্বল্য কোনো অংশে কমবে না, উল্টে বাড়বে। তিনি আরো জানান যে তাজমহলের থেকে বহু মানুষের রুজি রোজগার হয় ঠিকই, কিন্তু সত্য ঘটনাকে চেপে রেখে শুধুমাত্র ধান্দা করা এটা কখনোই কাম্য নয়। তাহলে যারা যারা আজ পর্যন্ত ভারতবর্ষে এসে লুটপাট চালিয়েছে তারা তো সবাই নিজের নিজের জায়গায় সঠিক, যেমন কিনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেমন বখতিয়ার খিলজি ভারতবর্ষে এসে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন, যাতে 90 লক্ষ বই পুড়ে গিয়েছিল এবং সেই আগুন 3 মাস ধরে জ্বলেছিল। হাজার হাজার শিক্ষার্থীকে কেটে মেরে ফেলা হয়েছিল। এইভাবে সবাই ইতিহাসের সাথে খেলা করেছে। মোগলদের অত্যাচার সম্পর্কে ইতিহাসে কোথাও লেখা নেই। ইংরেজরা এসে ভারতবর্ষে প্রচুর লুটপাট চালিয়েছে, কিন্তু তারা কখনো কোনো মন্দির ভাঙচুর করেনি। অথচ যেই শাহজাহানকে সেকুলার বলা হয় সেই শাহজাহান ভারতবর্ষে অগণিত মন্দির ভাঙচুর করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন বহিরাগত ভারতবর্ষের সভ্যতাকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু তারা কখনোই সফল হয়নি, কারণ ভারতবর্ষের শিরায় শিরায় রয়েছে সনাতন। এই সনাতন হলো একটি চিন্তাধারা। ইতিহাস দুনিয়ার সবচেয়ে বড় আদালত, সেখানেই যদি মিথ্যাচারিতা থাকে তাহলে তার থেকে ন্যায়ের আশা করা কি সম্ভব? তাই সত্যতা জানার জন্য আমাদের প্রশ্ন করতে হবে, নয়তোবা আমাদের অতীত অন্ধকারে থেকে যাবে, যা আমাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেবে। এই বলে বিষ্ণুবাবু তার ক্লোজিং স্টেটমেন্ট শেষ করেন। এতদিন ধরে সমস্ত কিছু শোনার পর বিচারপতি আদেশ দেন যে শিক্ষা ব্যবস্থায় ইতিহাসের পাঠ্যক্রম যথেষ্ট বিচার বিবেচনা করে বিষয়কে অন্তর্ভুক্ত করতে হবে এবং সিলেবাসে প্রাচীন হিন্দু মন্দির ও মনুমেন্ট সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রাচীন সভ্যতা, মন্দির, মহল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং তাজমহল সম্পর্কে আরও ভালোভাবে খতিয়ে দেখার জন্য এই বিষয়ে কার্যকারিতা জারি রাখার আদেশ দেন। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়ে যায়।